কলকাতার কথা উঠলেই যে জিনিসটার ছবি আমাদের সবার আগে মনে আসে সেটা কি বলুন তো? হ্যাঁ, হাওড়া ব্রিজ। কিন্তু এটা তো শুধু একটা ব্রিজ নয়, তাই না? এর পেছনে যে কি দারুণ একটা গল্প আছে, একটা অদ্ভুত বৈপরীত্যের কাহিনী। চলুন আজ সেটাই জানা যাক। আচ্ছা, এমন একটা জিনিসের কথা ভাবা যায় যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় যখন বোমারু বিমানগুলো সব তছনছ করে দিচ্ছে তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কিন্তু আসল টুইস্টটা কি জানেন? যে ব্রিজ বোমার ঘায়ে ভাঙেনি সেটাই আজ ক্ষয় হয়ে যাচ্ছে মানুষের ফেলা পানের পিকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই হাওড়া ব্রিজের সবচেয়ে বড় আর সবচেয়ে অদ্ভুত প্যারাডক্স। এখানেই শেষ না, আরও একটা অবাক করা ব্যাপার আছে। এই যে এত বড় একটা ব্রিজ দেখছেন, এটা বানাতে কিন্তু একটাও নাট বোল্ট লাগেনি, জিরো। পুরোটা জোড়া দেওয়া হয়েছে রিভেট দিয়ে। মানে তখনকার ইঞ্জিনিয়ারিংয়ের একটা অবিশ্বাস্য নমুনা। এর গল্পটা শুনলে তো আরও অবাক হতে হয়। তো চলুন এই বৈপরীত্যের গল্পটাই আজ খোলাসা করা যাক। কেন এই ব্রিজকে বলা হয় এক বৈপরীত্যের আইকন? ব্রিজটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। ভাবুন তো, রোজ প্রায় 1,00,000 গাড়ি আর 5,00,000-এরও বেশি মানুষ, মানে বিশ্বের অন্যতম ব্যস্ত ব্রিজগুলোর একটা। আর শুধু তাই নয়, যখন এটা তৈরি হয়েছিল তখন এটা ছিল পৃথিবীর 3 নম্বর দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। বিশাল ব্যাপার। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এত বড় একটা ব্রিজ বানানোর দরকারটা পড়ল কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। ব্রিটিশ আমলে যখন হুগলি নদীটা ব্রিটিশদের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্যাপারটা ছিল বেশ জটিল। একদিকে রাজধানী কলকাতা আর নদী ঠিক ওপারে হাওড়া স্টেশন, মানে সারা ভারতের সাথে যোগাযোগের গেটওয়ে। মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই হুগলি নদী। জিনিসপত্র আনা নেওয়া করতে হতো নৌকায়, যা ছিল ভীষণ খরচ সাপেক্ষ আর সময় সাপেক্ষেও। আর বর্ষার সময় তো কথাই নেই, নদী ফুসে উঠলে সব ব্যবসা বাণিজ্য বন্ধ। লোকসান তো হতোই, সাধারণ মানুষের ভোগান্তিও ছিল চরমে। তো এই সমস্যার একটা সমাধান তো বের করতে হবে। ব্রিটিশরা প্রথমে একটা অস্থায়ী কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা সমাধান নিয়ে এলো। তারা তৈরি করলো একটা পন্টুন ব্রিজ। এখন এই পন্টুন ব্রিজ জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো ভাসমান একটা সেতু। মানে অনেকগুলো বড় বড় ভাসমান সিলিন্ডারের উপর ব্রিজটা বসানো থাকত। এর সবচেয়ে বড় সুবিধা ছিল নদীর জল বাড়লে বা কমলে ব্রিজটাও সেটার সাথে সাথে ওঠানামা করত। আর এর ডিজাইনটা ছিল এক কথায় অসাধারণ। স্যার ব্র্যাডফোর্ড লেসলির বানানো এই ব্রিজের মাঝখানের একটা অংশ খুলে আলাদা করে ভাসিয়ে দেয়া যেত। কেন? যাতে বড় বড় জাহাজগুলো সহজেই তার ভেতর দিয়ে চলে যেতে পারে। ভাবা যায়, সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু সমস্যা হলো, এই অস্থায়ী সমাধানটা বেশিদিন টিকল না। কলকাতা তখন দ্রুত বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে হু হু করে, ফলে ব্রিজের ওপর চাপ বাড়তে লাগল। একসময় দেখা গেল ব্রিজটা আর ভার নিতে পারছে না, রীতিমতো বিপজ্জনক হয়ে উঠছে। তখন সবাই বুঝল একটা পার্মানেন্ট সমাধান দরকার। কিন্তু সেই পার্মানেন্ট সমাধানটা আসা অত সোজা ছিল না। একটা নতুন ব্রিজ বানানোর কথা ভাবা আর বানানো, এর মাঝখানে কেটে গেল কয়েক দশক। এর পেছনে ছিল লম্বা বিতর্ক, রাজনীতি আর অনেক বাধা বিপত্তি। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯০৬ সালে প্রথম কমিটি বসল। তারপর ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে গেল, কাজটা ঝুলে গেল। এরপর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। তখন তো আর ব্রিজ বানানোর কথা কেউ ভাববেই না। সব মিলিয়ে একের পর এক ধাক্কা। অবশেষে প্রায় ৩০ বছরের দীর্ঘ অপেক্ষার পর ১৯৩৬ সালে গিয়ে কাজটা শুরু হলো। আর যখন কাজ শুরু হলো তখন সেটা ছিল একটা দেখার মতো ব্যাপার, এক বিশাল কর্মযজ্ঞ। এই ইস্পাতের দৈত্যটাকে বানানোর গল্পটাও কিন্তু কম নাটকীয় নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল নদীর মাঝখানে কোনো পিলার বানানো যাবে না, কারণ তাহলে তো জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। সমাধান? ক্যান্টিলিভার ডিজাইন, মানে নদীর দুই পারে দুটো বিশাল পিলার থাকবে, আর পুরো ব্রিজটা সে দুটো পিলারের ওপর ভর করে ঝুলে থাকবে। মাঝখানে কিচ্ছু নেই, পুরোটা ফাঁকা। দারুণ একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন। আর এই ব্রিজটা বানাতে স্টিল লেগেছিল প্রায় 26,500 টন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তাই ব্রিটেন থেকে এলো মাত্র 3,000 টন। বাকিটা? বাকি 23,000 টনেরও বেশি স্টিল একাই সাপ্লাই দিল ভারতের টাটা স্টিল। এটা কিন্তু শুধু একটা ব্যবসায়িক লেনদেন ছিল না, এটা ছিল ভারতের শিল্প শক্তির একটা বিরাট বিজ্ঞাপন। কাজের সময় একটা সাংঘাতিক ঘটনাও ঘটেছিল। নদীর তলা থেকে কাদা তোলার জন্য একটা বিশাল টাওয়ারের মতো জিনিস, যেটাকে কেসন বলে, ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ একদিন সেটা সশব্দে মাটির ভেতরে ঢুকে যায়। আর তাতে যে ভাইব্রেশন হয় সেটা এতটাই মারাত্মক ছিল যে সিসমোগ্রাফ মেশিনে নাকি ওটা একটা ছোটখাটো ভূমিকম্প হিসেবে রেকর্ড হয়েছিল। ভাবা যায়?
তো এত কাণ্ডের পর ব্রিজ তো তৈরি হলো, কিন্তু এর পরের গল্পটা আরও অদ্ভুত। ভাবুন তো, এত বড় একটা প্রজেক্ট, এত বছরের অপেক্ষা, কিন্তু এর কোনো ফিতে কাটা কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হয়নি। কেন? কারণ সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। জাপানি বোমারু বিমান কখন হামলা করে বসে সেই ভয়ে ব্রিটিশ সরকার প্রায় চুপি চুপি ব্রিজটা খুলে দিয়েছিল। আর ব্রিটিশদের ভয়টা কিন্তু একদম ঠিক ছিল। 1942 সালের 20শে ডিসেম্বর জাপানি বোমারু বিমান সত্যিই হামলা চালিয়েছিল। তাদের টার্গেট ছিল একটাই, ব্রিজ আর পাশের বন্দরটা উড়িয়ে দিয়ে মিত্রশক্তির সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া। কিন্তু কিসমত দেখুন, রাতের অন্ধকারে তাদের নিশানা ফসকে যায়। বোমাটা ব্রিজের উপর না পড়ে পাশের একটা হোটেলে, আর এভাবেই অল্পের জন্য বেঁচে যায় হাওড়া ব্রিজ। তো যে ব্রিজ বিশ্বযুদ্ধের বোমারু বিমানের হাত থেকে বেঁচে গেল, আজ তার বিপদটা ঠিক কোথায়? আজকের বিপদগুলো কিন্তু কোনো বোমারু বিমান নয়, বরং বেশ অদ্ভুত আর আমাদের খুব চেনা। সবচেয়ে বড় বিপদ পানের পিক থেকে হওয়া ক্ষয়। এছাড়াও আছে পাখির বিষ্ঠা, জাহাজের ধাক্কা বা আবহাওয়ার প্রভাব। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা বলছেন এটাই সত্যি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের মতে পানের সাথে যে চুন বা অন্যান্য কেমিক্যাল থাকে সেগুলো থুতুর সাথে মিশে স্টিলের ওপর অ্যাসিডের মতো কাজ করে, আর এর ফল মারাত্মক। শোনা যায় ব্রিজের পিলারের গোড়ার দিকে স্টিলের পাতের পুরুত্ব নাকি ক্ষয়ে গিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা কিন্তু ব্রিজের স্বাস্থ্যের জন্য খুবই চিন্তার বিষয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, যে ব্রিজ একটা বিশ্বযুদ্ধকে হারিয়ে দিয়েছে, বোমার আঘাতেও যে মাথা নোয়ায়নি, সেই আইকনিক ব্রিজটা কি শেষ পর্যন্ত আমাদেরই কিছু মানুষের অভ্যাস আর উদাসীনতার কাছে হেরে যাবে? প্রশ্নটা কিন্তু ভাবার।